আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ পরবর্তী অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা ইসরাত জাহান। আশা করছি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। তো ঈদের পর এটাই আমাদের এসএমই অ্যান্ড মাইক্রো ফাইন্যান্সের প্রথম ক্লাস। আপনাদের যদি মনে থাকে, ঈদের পূর্বে আমরা ২ নাম্বার চ্যাপ্টারটি শেষ করেছিলাম এবং বলেছিলাম যে ২ নাম্বার চ্যাপ্টারের পর আমরা ৩ নাম্বার চ্যাপ্টারে চলে যাব। এর কারণটা হচ্ছে আমি যতদূর জানি যে এসএমই ক্লাস মনে হয় আমার সঙ্গে আমি ছাড়া আর অন্য কোনো পেয়ার টিচার পাচ্ছেন না। সো আমি যদি একটা চ্যাপ্টার স্কিপ করে করে শুধু আমার সাইডগুলো কন্টিনিউ করতে যাই, তাহলে আফটার লকডাউন যখন কলেজগুলো পরীক্ষা হবে তখন কিন্তু শুধুমাত্র আমার সাইডের চ্যাপ্টারগুলো নিয়ে পরীক্ষা হবে না। সিলেবাস ফলো করে সিকোয়েন্স অনুযায়ী আমাদের চ্যাপ্টারগুলো ধরেন ১ ২ ৩ ৪ কিংবা ১ ২ ৩ কিংবা ১ ২ ৩ ৪ ৫ এরকম সিরিয়ালের চ্যাপ্টারগুলো মেনটেন করে আমাদের এক্সামগুলো নেওয়া হবে সব সাবজেক্টের ক্ষেত্রেই। এই জন্য আমি ২ নাম্বার চ্যাপ্টার শেষ করে আজ ৩ নাম্বার চ্যাপ্টারে যাচ্ছি। আমাদের ৩ নাম্বার চ্যাপ্টারের নাম হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস, যেটাকে সংক্ষেপে বলা হয় এমএফআই। যারা ইংলিশে পড়বেন তাদের জন্য আমি আগেই বলেছি আমি চ্যাপ্টার নাম এবং কোশ্চেনগুলো ইংলিশে দিয়ে তাদেরকে একটু হেল্প করব। আর যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলায় পড়ছেন, তাদের সুবিধার্থে আমি প্রশ্নের উত্তরগুলো বাংলায় যখন আপনাদেরকে লেকচার ডেলিভার দিব বাংলায়, তখন এই ইংলিশে লেখা প্রশ্নগুলোকে আমি আবার ওখানে বাংলায় অনুবাদ করে প্রশ্নটা লিখে আমি অ্যান্সারটা শুরু করবো। এরকম একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? সেই সিকোয়েন্সটি আমি ফলো করেছি এই চ্যাপ্টারের ক্ষেত্রেও। তো আশা করছি সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসে বসে গেছেন, আমরা শুরু করতে পারি। আর আরেকটা কথা, আমার পূর্বের যে ২ নাম্বার চ্যাপ্টারের যে ক্লাস ছিল, সেই ক্লাসগুলোতে যদি আপনাদের কোনো কনসেপ্টে কোনো প্রবলেম থেকে থাকে, আমি বলেছিলাম আমাকে থ্রু মেসেঞ্জার, থ্রু ফেসবুক, থ্রু টেক্সট কিংবা ওভার ফোনে আমাকে ইনফর্ম করতে, যাতে আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। তো ভেবে ভালো লাগছে যে এই যাবৎকালে কোনো স্টুডেন্ট আমাকে নক করে নাই। তো আমি পজিটিভলি নেই যে হ্যাঁ, কারো হয়তো কোনো সমস্যা নাই। শুরু করছি আজকে ৩ নাম্বার চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম আমি আবার বলছি, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস, যেটাকে সংক্ষেপে বলা হয় এমএফআইস। আর বাংলা এটার নাম হচ্ছে ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান সমূহ। নামটা যদি বাংলায় খেয়াল করেন, আপনারা নিজেরাই বলতে পারবেন যে হোয়াট ইজ এমএফআই। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে এক্সাম হয়, সেই এক্সামে আমাদের যে ১ মার্কের ব্রিফ কোশ্চেন হয়, সেখানে না একটা কমন প্রশ্ন থাকে, হোয়াট ইজ এমএফআই কিংবা ইলাবোরেট এমএফআই। সো এই বিষয়টা না আমাদের একটু জানা জরুরি। পাশাপাশি যখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের 4th ইয়ারের একটা পার্ট হিসেবে আমরা ভাইবা দেই, ভাইবাতে এক্সটার্নালরা আমাদেরকে একটা কোশ্চেন করেন, আচ্ছা বলো তো এমএফআই মানে কি? তো তার মানে হচ্ছে এই এমএফআই বিষয়টা আমাদের একটু জানা জরুরি। তো এই চ্যাপ্টারে আমরা এই এমএফআই নিয়ে কথা বলবো, অর্থাৎ ক্ষুদ্র অর্থায়ন দানকারী যে দান করে যে প্রতিষ্ঠান সমূহ, সেই প্রতিষ্ঠান এবং তাদের কার্যক্রম, এই বিষয়গুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করতে যাচ্ছি। আই হোপ আমি আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি যে আমরা এই চ্যাপ্টার থেকে কি শিখতে যাচ্ছি। চ্যাপ্টার শুরু করার আগে আরেকটু বলে দেই, ২ নাম্বার চ্যাপ্টারে আমি মনে হয় আপনাদেরকে পড়িয়েছিলাম ক্ষুদ্র অর্থায়ন কি, ক্ষুদ্র ঋণ কি, অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স জিনিসটা কি আর মাইক্রো ক্রেডিট কি, ওই দুটো একটু আগে মনে করিয়ে দেই, দেন আমি এই চ্যাপ্টার নিয়ে কথা বলছি। আচ্ছা, মাইক্রো ফাইন্যান্স ছিল হচ্ছে কোন একটা গ্রামীণ কিংবা মফস্বল এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সমূহ যে অর্থায়নটা করে, সেটাকে আমরা বলি মাইক্রো ফাইন্যান্স। আর এই প্রতিষ্ঠানগুলো যে ঋণটা প্রদান করে, সেটাকে আমরা বলি মাইক্রো ক্রেডিট। আর এই ক্ষুদ্র অর্থায়ন যেই যে প্রতিষ্ঠান করে থাকে, তারাই হচ্ছে এমএফআই। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো চলে যাচ্ছি আমরা আমাদের পড়াশোনার মধ্যে। দেখেন, এখানে আমরা প্রথমে প্রশ্ন দিয়ে দিচ্ছি, হোয়াট ডু ইউ মিন বাই এমএফআই। ২ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ক্লাসিফাই ডিফারেন্ট রুরাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। কোয়েশ্চেন নাম্বার 3 তে বলা আছে ডিফারেন্সিয়েট বিটুইন ইন্টারেস্ট ফ্রি অ্যান্ড ইন্টারেস্ট বেসড এমএফআই। এর মানে হচ্ছে এই কোশ্চেনটাকে আরো সুন্দর করে বলা যায়, ডিফারেন্সিয়েট বিটুইন ইন্টারেস্ট ফ্রি এমএফআই অ্যান্ড ইন্টারেস্ট বেসড এমএফআই। এই প্রশ্নটা এভাবে সরাসরি না এসে অন্য আরেকটা ভাবে আসতে পারে, তাই দেখেন আমি অবলিক অর্থাৎ অর দিয়ে লিখে দিয়েছি। ডিস্টিংগুইশ বিটুইন কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল মাইক্রোফাইন্যান্স। নন কনভেনশনাল মাইক্রোফাইন্যান্সের আরেকটা নাম হচ্ছে ইসলামিক মাইক্রোফাইন্যান্স। ঠিক আছে,
কোয়েশ্চেন নাম্বার 4, দেখেন কি বলেছে, সুপিরিয়রিটি অফ ইন্টারেস্ট ফ্রি এমএফআইস ওভার ইন্টারেস্ট বেসড এমএফআই। ঠিক আছে, সুপিরিয়রিটি মানে হচ্ছে উৎকর্ষতা, অর্থাৎ বেশি ভালো কেন বলা হয়। এখানে বলা হচ্ছে ইন্টারেস্ট ফ্রি এমএফআই কে কেন ইন্টারেস্ট বেস এমএফআই এর চাইতে বেশি ভালো বলা হয়। এটাই আমি আপনাদেরকে অবলিক দিয়ে লিখে দিয়েছি। হাউ ইন্টারেস্ট ফ্রি এমএফআই ইজ বেটার দেন ইন্টারেস্ট বেসড এমএফআই। এই যে আমরা বলছি ইন্টারেস্ট ফ্রি এমএফআইটা ইন্টারেস্ট বেসড এমএফআই এর চাইতে সুপেরিয়র, কিভাবে সেটা আপনাকে কিছু যুক্তি দেখে মানে অ্যান্সারটা লিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 5 এ আছে, হোয়াট আর দ্য মিশন অ্যান্ড ভিশন অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এমএফআইস। আজকে আমরা এই 5টা প্রশ্ন উত্তর শেষ করব। কোয়েশ্চেন আরো আছে, দেখেন পরবর্তী পেজে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ডু ইউ মিন বাই এনজিও। আমরা অনেকেই চিনি এনজিও জিনিসটা কি। ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ এনজিও। আমাদের দেশে কত ধরনের এনজিও আছে, জাস্ট নামগুলো আমি আপনাদের শিখাবো, আপনাদেরকে কষ্ট করে বর্ণনাগুলো নিজেদেরকে পড়ে নিতে হবে। Question number 8, briefly explain the role of formal microcredit in rural development of a country. Question number 9, what are the limitations of microcredit in Bangladesh? Question number 10, what is SME Foundation? আমরা প্রায় শুনি SME Foundation, বাট আসলে জিনিসটা কি এটা আমরা এই চ্যাপ্টারের এই কোশ্চেনগুলো থেকে জানতে যাচ্ছি। Question number 11, narrate the role of SME Foundation. Question number 12, what are the objectives of SME Foundation? And the last question, question number 13, what are the functions of SME Foundation? So these are the questions that those which we are going to be discussed from this chapter. ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে আমরা যে কোশ্চেনগুলো ডিসকাস করতে যাচ্ছি এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের কোশ্চেন। আপনারা যারা একটু পড়ুয়া তারা যদি বই খুলেন কিংবা সিলেবাস দেখেন, আমার মনে হয় না যে আমি সিলেবাসের কোনো টপিক বাদ রেখেছি, দেখে নেবেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমাদের 1 নাম্বার কোশ্চেন ছিল হোয়াট ডু ইউ মিন বাই এমএফআই। দেখতে পাচ্ছেন, হোয়াট ডু ইউ মিন বাই এমএফআই। আমরা অ্যান্সার শুরু করছি। এমএফআই বলতে কি বোঝো? দেখেন, এমএফআই এর পুরোরূপ হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। মূলত ক্ষুদ্র বিনিয়োগ কর্মকাণ্ডে জড়িত প্রতিষ্ঠান সমূহকে মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। এই কথা হচ্ছে বইয়ের কথা, সুন্দর করে লেখা কথা, বাট মূল বিষয় হচ্ছে এই মাইক্রো ফাইন্যান্সের সাথে জড়িত যত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে বলা হয় এমএফআই বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস। আবারও বলছি, ক্ষুদ্র অর্থায়নের সাথে জড়িত সকল ধরনের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানই হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 তে বলেছে বিভিন্ন ধরনের পল্লী অর্থায়ন প্রতিষ্ঠান সমূহের শ্রেণী বিভাগ করো। আমরা শুরু করছি আমাদের 2 নাম্বার প্রশ্ন, বিভিন্ন ধরনের পল্লী অর্থায়ন প্রতিষ্ঠান সমূহের শ্রেণী বিভাগ করো। অর্থাৎ এই যে আমরা বলছি যে গ্রামীণ উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো অর্থায়ন করছে, সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব যে এই প্রতিষ্ঠানগুলো আসলে কারা। আমি আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আবারও বলছি, মাইক্রো ফাইন্যান্স যারা করে, অর্থাৎ যারা ক্ষুদ্র অর্থায়ন করে, ক্ষুদ্র ঋণ দেয়, এই সমস্ত আমরা বলেছি সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে। তো সেই ব্যাংক প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে আমরা আজকে ধারণা নিব। দেখেন কি বলেছি আমি, এখানে পল্লী অর্থায়ন প্রতিষ্ঠান বলতে মূলত মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানকে বোঝানো হয়, অর্থাৎ এমএফআই কে বোঝানো হয়। আর ক্ষুদ্র পল্লী অর্থায়ন প্রতিষ্ঠান মূলত 2 ধরনের হয়ে থাকে। এই এমএফআই মূলত 2 রকমের হয় বা 2 ধরনের হয়। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক পল্লী অর্থায়ন প্রতিষ্ঠান, ফর্মাল রুরাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক পল্লী অর্থায়ন প্রতিষ্ঠান, ইনফর্মাল রুরাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ঠিক আছে, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। দেখি তাহলে এবার এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। ক নাম্বারে পড়েছিলাম আমরা প্রাতিষ্ঠানিক, অর্থাৎ ফর্মাল রুরাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এবার এই সম্পর্কে আমরা কিছু জানতে যাচ্ছি যে ফর্মাল রুরাল বা প্রাতিষ্ঠানিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কি কি। গ্রামাঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে
যেসব সরকারি এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান সমূহ অর্থায়ন করে থাকে। তিনটা কথা বলেছে, গ্রামাঞ্চলের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য, শহরের কিন্তু না, গ্রামের। কিসের জন্য? আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য। আচ্ছা, তো এই কাজের জন্য যেসব সরকারি এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলো তহবিল প্রদান করে অর্থাৎ অর্থায়ন করে থাকে তাদেরকে বলা হয় প্রাতিষ্ঠানিক পল্লী অর্থায়ন প্রতিষ্ঠান। বুঝাতে পেরেছি আমি আশা করছি। বাংলাদেশে অবস্থিত এই ধরনের প্রতিষ্ঠানগুলোর নাম জেনে নেন: গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড বিআরডিবি, আশা, প্রশিকা, বাংলাদেশ কৃষি ব্যাংক। একটা টাইমে এই প্রশিকা এবং গ্রামীণ ব্যাংক সেম পজিশন লিড করতো বা হোল্ড করতো। পরবর্তীতে কিছু পলিটিক্যাল ইস্যুর সাথে জড়িয়ে যাওয়ার কারণে প্রশিকা বলতে গেলে ধ্বংসের পথে এখন, এবং এটা এখন শেষের লিস্টে দেখানো হয়। এনজিও হিসেবে একদম লিস্টের শেষে প্রশিকাকে দেখানো হয়। একটা টাইম এটা বেশ রেইজিং একটা এনজিও ছিল। যাই হোক, এই বিষয়ে আমরা কথা না বলি। এটা আমরা জানলাম হচ্ছে প্রাতিষ্ঠানিক পল্লী উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান। এবার আমরা জানবো হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। দেখেন কি বলেছে, যেসব উৎস থেকে কোনো প্রতিষ্ঠান ছাড়াই পল্লী ক্ষুদ্র অর্থায়ন পাওয়া যায় তাকে অপ্রাতিষ্ঠানিক পল্লী অর্থায়ন প্রতিষ্ঠান বলে। তাহলে এখানে ঘটনাটা হচ্ছে কি, এখানেও গ্রামীণ উন্নয়নের লক্ষ্যেই, গ্রামীণ আর্থ এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যেই, তবে এখানে কোনো প্রতিষ্ঠান, সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান এখানে কোনো অর্থায়ন করবে না, বিশেষ কিছু ব্যক্তিবর্গ এখানে অর্থায়ন করবে। এই অর্থায়নের উৎসগুলো হচ্ছে কি কি দেখেন, গ্রামীণ মহাজন, এরা হচ্ছে মেইন সোর্সেস অফ ইনফর্মাল রুরাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এছাড়া আছে বন্ধু বান্ধব, আছে আত্মীয় স্বজন এবং নিজের পরিবারের লোকজন। ঠিক আছে, আমি কিন্তু এদের সম্পর্কে ব্যাখ্যা করি নাই। এদের সম্পর্কে এই যে পয়েন্টগুলো দিয়েছি আমি, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, বিআরডিবি, আশা, প্রশিকা, বাংলাদেশ কৃষি ব্যাংক, এগুলোর কিন্তু 2-3 লাইন করে ব্যাখ্যা আপনাদের এক্সামে দিতে হবে। আমি এগুলো নিয়ে বেশি কথা বলে সময় নষ্ট করলাম না, কারণ লেকচারে আসলে এত ডিটেল লিখতে গেলে লেকচার লিখে শেষ করা যাবে না, আমাদের ক্লাস শেষ করা যাবে না। আপনারা কাইন্ডলি বই খুলে কিংবা নেটে ঘেটে, নেটে সার্চ দিয়ে আপনারা এইসব প্রতিষ্ঠান সম্পর্কে 2-3টা লাইন বা 3-4টা লাইন লেখা যাবে এরকম ইনফরমেশন নিয়ে নেবেন। তবে লাইনগুলোর মর্মই হবে তারা গ্রামীণ উন্নয়নের জন্য কি কাজ করছে। যেমন গ্রামীণ ব্যাংক গ্রামীণ উন্নয়নের জন্য কি কাজ করেছে, ব্র্যাক গ্রামীণ উন্নয়নের জন্য কি কাজ করেছে, এই সংক্রান্ত বিষয়। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি 3 নাম্বার প্রশ্নে। সুদ মুক্ত এবং সুদ ভিত্তিক মাইক্রো ফাইন্যান্সের মধ্যে পার্থক্য করো। আপনাদের একটু প্রশ্নটা দেখা উচিত ইংলিশে, যে এটা কি ছিল আসলে, যারা ইংলিশে লিখবেন তাদের জন্য। দেখেন, ডিফারেন্সিয়েট বিটুইন ইন্টারেস্ট ফ্রি অ্যান্ড ইন্টারেস্ট বেসড মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। এটার আরেক নাম বলেছিলাম কনভেনশনাল অর্থাৎ সনাতন, এবং নন কনভেনশনাল অর্থাৎ ইসলামিক মাইক্রো ফাইন্যান্সের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে সুদমুক্ত এবং সুদযুক্ত মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মধ্যে পার্থক্য কি। এটাকে অন্যভাবে বলা যায় সনাতন এবং অসনাতন অর্থাৎ ইসলামিক মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মধ্যে পার্থক্য কি। শুরু করছি আমরা 3 নাম্বার প্রশ্নের উত্তর। সুদমুক্ত এবং সুদ ভিত্তিক মাইক্রো ফাইন্যান্সের মধ্যে পার্থক্য করো, অথবা ইসলামী মাইক্রো ফাইন্যান্স। খেয়াল করেন, সুদমুক্ত মাইক্রো ফাইন্যান্সের আরেক নাম হচ্ছে ইসলামী মাইক্রো ফাইন্যান্স, এবং সুদ ভিত্তিক মাইক্রো ফাইন্যান্স এটার আরেক নাম হচ্ছে সনাতন মাইক্রো ফাইন্যান্স। এদের মধ্যে পার্থক্য দেখাও। তাহলে এই দুটার যেটাই আসুক না কেন অ্যান্সার কিন্তু সেম। দেখেন, আমি আপনাদের প্রশ্নগুলো অথবা দিয়ে দিয়েছি, আবার এখানে কিন্তু আমি দেখেন আপনাদের নামগুলোকেও আমি অবলিক দিয়ে এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন সুদমুক্ত বা ইসলামী মাইক্রো ফাইন্যান্স আর সুদ ভিত্তিক বা সনাতন মাইক্রো ফাইন্যান্স। শুরু হচ্ছে, দেখেন তাহলে কি বলেছে, এটি এমন এক ধরনের আর্থিক সেবা যেখানে ইসলামী শরিয়া ভিত্তিক নীতিমালা অনুসরণ করে সুদ বর্জন করে অর্থাৎ সুদ না নিয়ে দরিদ্র জনগণকে ঋণ সুবিধা প্রদান করা হয়। তাহলে সহজভাবে শিখেন যে ইসলামী মাইক্রো ফাইন্যান্স কি। এখানে বলা হচ্ছে কি, যে আর্থিক সেবায় ইসলামী শরিয়া অনুসরণ করে সুদ গ্রহণ না করে দরিদ্র জনগণকে ঋণ সুবিধা প্রদান করা হয়, সেই অর্থায়নটাকে বলা হচ্ছে ইসলামী মাইক্রো ফাইন্যান্স বা সুদ মুক্ত মাইক্রো ফাইন্যান্স। আর সুদবিহীন সুদ ভিত্তিক বা সনাতনে বলেছে এটি এমন এক ধরনের ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচি যেখানে সুদের বিপরীতে
দরিদ্র জনগণকে ঋণ সুবিধা প্রদান করা হয়। এখানেও কিন্তু দরিদ্র জনগণকে ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে, তবে সুদের বিপরীতে। আর এখানে ইসলামী শরিয়া যে নিয়ম কানুন গুলো আছে ওগুলোকে এখানে মেনে চলা হয় না। দেখেন তাহলে ইসলামী মাইক্রো ফাইন্যান্স বা সুদমুক্ত দ্বিতীয় পার্থক্য কি? এই অর্থায়নের মূল লক্ষ্য নৈতিক মানোন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা। আর এদিকে কি বলেছে, এই অর্থায়নের মূল লক্ষ্য হলো নারীর ক্ষমতা নিশ্চিত করার মাধ্যমে দারিদ্র্য বিমোচন। এখানে যেটা হচ্ছে কি, আমরা নীতিগত দিকটাকে ঠিক রাখবো। নীতিগত দিক ঠিক রেখে আমরা পুরুষকেও ঋণ দিব, আবার মহিলাকেও ঋণ দিব। আর সনাতনে বলেছে আমরা নারীদেরকে বেশি ঋণ দিব, নারীদেরকে প্রায়োরিটি আগে দিব, তারপর পুরুষরা পাবে। ৩ নম্বর পার্থক্যে এই অর্থায়নের উৎস হচ্ছে বিদেশি অর্থ, গ্রাহকের সঞ্চয়, জাকাত, সাদাকাহ যেটাকে আপনারা সদকা বলেন, এবং ওয়াকফা। এই বিষয়গুলো নিয়ে কথা বলি। অনেক ফরেনাররা আছে যারা অঢেল সম্পত্তির মালিক, ওদের কাজই হচ্ছে দরিদ্রদের সেবা করা। এরা বিভিন্ন দেশে বিভিন্ন এনজিও থ্রুতে ওদের দানগুলো পাঠিয়ে দেয় দরিদ্র জনগণের মাঝখানে পৌঁছে দেওয়ার জন্য। তো এনজিও গুলো যেটা করে, ওরা যদি এখানে ইসলামী মাইক্রো ফাইন্যান্সকে ফলো করে তাহলে ওরা সুদ নেবে না। ওরা আপনার টাকাগুলোকে আপনার কাছে খাটাবে, আপনি খাটিয়ে পরে আপনার লাভ লোকসান সবকিছু মিলানোর হিসাব বাদ দেওয়ার পর কিছু একটা অংশ আপনারা ইসলামী মাইক্রো ফাইন্যান্সকে, এই প্রতিষ্ঠানগুলোকে প্রদান করবেন। তবে লাভ লোকসান সবকিছুর ভারই কিন্তু এই প্রতিষ্ঠানটা গ্রহণ করবে। আপনার লাভ হলে তারও একটা অংশ তারা নিবে, আপনার লোকসান হলে তার ভাগিদারও তারা হবে। এটাই হচ্ছে কিন্তু ইসলামী ফাইন্যান্সের মূল বিষয়। আমি একটু ক্লিয়ার করি। ইসলামী মাইক্রো ফাইন্যান্সের মূল বিষয় হচ্ছে তারা আপনার কাছে টাকাটা খাটাবে, খাটানোর পর এই টাকাটা খাটিয়ে আপনি ব্যবসা করবেন। ব্যবসা করতে গিয়ে আপনার চড়াই উতরাই আসবে, কখনো লাভ হবে তো কখনো লোকসান হবে। আপনার লাভ হলে লাভের ছোট্ট একটা অংশ ওরা দাবি করবে, আপনার লোকসান হলে সেই লোকসানেরও একটা ভাগিদার তারা হবে। এটাই হচ্ছে ইসলামী শরিয়া ভিত্তিক নীতিমালা অনুসরণ করে জনগণকে ঋণ সুবিধা প্রদান করা। এখানে সুদ বর্জন কেন বলেছে জানেন? আপনাদের মাথায় ঘুরছে যে তাহলে তো আমি ইনকাম করলে ইনকামের একটা অংশ এই প্রতিষ্ঠান নিচ্ছে, তাহলে তারা সুদ বর্জন করলো কোথায়? এখানে সুদ বলতে বোঝানো হয়েছে মূলত আমার কাছে টাকা খাটিয়েছে, এই টাকাটা আমি ব্যবসার কাজে লাগাতে গিয়ে আমার লোকসান হয়েছে। যদি তারা বলে লোকসান হোক যা হোক আমাদের ঋণের টাকা তো ফেরত দিবাই, তুমি সুদও দিবা, এটা হচ্ছে ইসলামী শরিয়া বহির্ভূত। আর যদি বলা হয় যে হ্যাঁ লোকসান হয়েছে, লোকসানের কিছু ভাগিদারও আমি নিব, তুমি আবার ব্যবসাটা শুরু করো, লাভ হলে কিছু অংশ আমাদেরকে দিও, এটা হচ্ছে ইসলামী শরিয়ার নিয়ম, আমাদের নবীজির বলা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন কি হয়েছে, গ্রাহকরা সঞ্চয় করে ইসলামী ব্যাংকগুলোতে, সেই সঞ্চয় টাকাগুলোকে এই ইসলামী ব্যাংকগুলো বিভিন্ন জায়গায় ক্ষুদ্র অর্থায়ন হিসেবে খাটায়। আমরা অনেকে জাকাত দেই, এই জাকাত ফান্ডের টাকাও এই ইসলামী মাইক্রো ফাইন্যান্সের অর্থায়নের একটা উৎস হিসেবে ব্যবহার করা হয়। সাদাকা, আমরা সদকা দিচ্ছি, বলি না আমরা সরকারি ফান্ডে দান করে দিয়েছি, সাদাকার অর্থ আমাদের সদকার টাকা। ওই সরকারি প্রতিষ্ঠানগুলো কি করে, এই টাকাগুলো দিয়ে গ্রামীণ উন্নয়নের জন্য সেখানে টাকা খাটায়। আবার অনেকে ওয়াকফ করে যায় না, যে হ্যাঁ আমার সন্তানদেরকে আমি কিছুই দিব না, আমার যত সম্পদ আছে আমি ওয়াকফ স্টেটে দিয়ে দিলাম। ওয়াকফ স্টেট মানেই হচ্ছে আমি এই প্রতিষ্ঠানে দান করে দিলাম, এটা সমাজসেবামূলক কাজে ব্যবহার করা হবে। ঠিক আছে? অপরদিকে সুদযুক্ত বা সুদ ভিত্তিক মাইক্রো ফাইন্যান্সের উৎস হচ্ছে বিদেশি অর্থ আর গ্রাহকের সঞ্চয়। এখানে কোনো জাকাত কিংবা সাদাকাহ কিংবা ওয়াকফার অর্থ আসে না, কারণ হচ্ছে এরা তো ইসলামী শরিয়া মেনে চলে না, তাই জাকাত সাদাকাহ কিংবা ওয়াকফার অর্থ এরা চাইলে এখানে ব্যবহার করতে পারছে না। আমার মনে হয় না আপনাদের কঠিন লাগছে, আমি কিন্তু অনেক সহজ করে লিখে দিয়েছি, কষ্ট করে একটু প্রিন্ট আউট দিয়ে নিয়েন, আদারওয়াইজ স্ক্রিনশট দিয়ে নিয়েন, কিংবা আপনারা সেভ করে রেখে দিয়েন, যে যেভাবে শিখতে পারেন শিখে নিয়েন। আমি কিন্তু ডকুমেন্ট রাখলাম যে আমি আপনাদের কি কি পড়িয়েছি। আচ্ছা, 4 নাম্বার পার্থক্য দেখেন, ইসলামী মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে এটা সুদ মুক্ত, আর সুদ ভিত্তিকে বলেছে এটা সুদ যুক্ত। লাস্ট পার্থক্য, এটি ইসলামী ইনসাফ ভিত্তিক, জুলুম ও শোষণ মুক্ত। মানে কারো উপর অন্যায় করে তাকে আমি অর্থ চাপিয়ে দিচ্ছি না, আবার সে টাকাটা খাটিয়ে লোকসানে ভাগিদার হয়েছে, আমি জুলুম করে তার কাছ থেকে সুদ আদায় করছি না। ওদিকে সুদ ভিত্তিকে যেটা হয়, আমি আপনাকে ঋণ দিয়েছি, ঋণের টাকা খাটিয়ে আপনি ইনকাম করতে পারেন বা না পারেন, আমাকে আমার সুদ এবং আসল ঋণের টাকা পরিশোধ করতেই হবে। এটা কিন্তু শোষণ মুক্ত নয়, এটা শোষণ যুক্ত। তো এই হচ্ছে আমাদের সুদমুক্ত এবং সুদ ভিত্তিক মাইক্রো ফাইন্যান্সের মধ্যে পার্থক্য। আশা করছি কারো কঠিন লাগে নাই।
পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সুদ ভিত্তিক মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের চাইতে সুদ মুক্ত মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের উৎকৃষ্টতা উল্লেখ করো। এটার মানে হচ্ছে যেসব মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান সুদ নেয় না, সুদ মুক্ত, তারা কিভাবে এই সুদ ভিত্তিক মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের চাইতে ভালো, কিভাবে এদের অগ্রাধিকার বেশি। সোজা কথা হচ্ছে সুদমুক্ত মাইক্রোফাইন্যান্সকে কেন সুদ ভিত্তিক মাইক্রোফাইন্যান্সের চাইতে বেশি ভালো বলা হয়। সোজা হিসাব, অ্যান্সার শুরু হচ্ছে। দেখেন নিচে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সুদমুক্ত মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ভালো দিকগুলো তুলে ধরা হলো। এই ভালো দিকের কারণে ওদের উৎকৃষ্টতা একটু বেশি, কারণ উৎকৃষ্ট মানেই হচ্ছে ভালো। আই হোপ আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, শুরু করলাম। দেখেন 1 নম্বরে বলেছে সুদমুক্ত হওয়ায় এটি শতভাগ হালাল। আমাদের দেশে যেহেতু 80% মানুষই হচ্ছে মুসলিম, মিনিমাম 80%, হালাল ব্যবসার সঙ্গে এরা জড়িত হতে চায় বেশি। আর হালাল ব্যবসা মানেই হচ্ছে যেখানে সুদ নাই, লাভের ভাগিদার লোকসানের ভাগিদার দুটোই আছে, সেটা হালাল ব্যবসা। আর সুদের ব্যবসা মানেই হচ্ছে এখানে লোকসানের ভাগিদার হয় না, শুধু লাভের ভাগিদার হয়। ঠিক আছে, তো বলা হচ্ছে সুদমুক্ত হওয়ায় এই ব্যবসাটা হচ্ছে শতভাগ হালাল, এই কারণে এই সুদমুক্ত মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের উৎকৃষ্টতাটা বেশি। 2 নম্বরে বলেছে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত হয়, অর্থাৎ ইসলামী কোরআন হাদিসের নিয়ম কানুন মেনে এই ব্যবসাটা পরিচালিত হয় বলে মুসলিম সমাজে ইভেন এমনকি এখন দেখা যাচ্ছে খ্রিস্টান, বৌদ্ধ, কিছু কিছু ক্ষেত্রে হিন্দু সম্প্রদায় এরাও এই সুদ মুক্ত মাইক্রোফাইন্যান্স অর্থাৎ ইসলামী শরিয়া ভিত্তিক মাইক্রোফাইন্যান্সকে এরা বেশি প্রাধান্য দিচ্ছে। বর্তমান করোনা যুগে আমরা দেখতে পাচ্ছি কানাডা, ইউএসএ, এখানকার যারা প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট আছেন, তারা কিন্তু ইসলামকে বেশ প্রায়োরিটি দিচ্ছে। বুঝতে পারছেন, এখন সময় পাল্টে যাচ্ছে, যার কারণে হচ্ছে কি এছাড়াও এই করোনার পূর্ববর্তী সময়ে দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশে এই যে সুদ মুক্ত মাইক্রোফাইন্যান্স, এটার ডিমান্ড এবং এটার যে গুরুত্বটা এটা অনেক বেশি। 3 নাম্বার পয়েন্টে বলেছে সুদমুক্ত মাইক্রোফাইন্যান্সের টার্গেট গ্রুপ যে কেউ হতে পারে, নারী কিংবা পুরুষ, কিন্তু সুদ ভিত্তিকের টার্গেট গ্রুপ শুধুমাত্র নারী। ফলে এই ধরনের প্রতিষ্ঠানে ঋণের আওতা তেমন প্রসারিত হতে পারে না। বোঝাতে পেরেছি? এরা নারীদেরকে টার্গেট করে বসে থাকে, সব ক্ষেত্রে কিন্তু নারীরা ঘরের বাইরে বের হওয়ার পারমিশন পায় না। এর ফলে যেটা হয় সুদ ভিত্তিক মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো কিছুটা পিছিয়ে। আর সুদমুক্ত মাইক্রোফাইন্যান্স বলেছে আপনি যেই হন, নারী কিংবা পুরুষ, আমাদের কোনো সমস্যা নেই, আপনারা যদি আমাদের ইসলামী নিয়ম মেনে চলতে পারেন তাহলে আপনাকে আমরা ঋণ প্রদান করব। এর ফলে যেটা হচ্ছে এই সুদমুক্ত মাইক্রোফাইন্যান্সের আওতাটা বেশ প্রসারিত। 4 নাম্বার, এই ধরনের মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের আওতা বৃহৎ হওয়ার কারণে এরা জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারছে। আমার মনে হয় না এটা কারো কাছে আমার আর ক্লিয়ার করার কোনো প্রয়োজন আছে। 5 নাম্বার পয়েন্ট, ইসলামী কুরআন হাদিস অনুসরণ করার দরুন সুদ মুক্ত মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান নীতি নৈতিকতা অনুসরণ করে। দেখেন কতটা ইম্পর্টেন্ট একটা কথা বলেছে। কুরআন হাদিসকে যখন আপনি অনুসরণ করবেন তখন কিন্তু আপনি নিয়ম নীতির বাইরে যেতেই পারবেন না। আপনার মধ্যে একটা শঙ্কা, আপনার মধ্যে একটা ভয় কাজ করবে যে হ্যাঁ আমি কুরআন হাদিসকে অবমাননা করছি। এটাই বলা হচ্ছে যে এরা কুরআন হাদিস মেনে চলে বলে এরা নীতি নৈতিকতা অনুসরণ করে। আমি একটা এক্সাম্পল দেই যেহেতু এটা টেক্সট রিলেটেড। এখন থেকে প্রায় কয়েক বছর আগে আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে বসুন্ধরা শাখায় 2টা এফডিআর করতে গিয়েছিলাম। তো এফডিআরটা করার উদ্দেশ্য হচ্ছে আমি এবং আমার হাজবেন্ড আমরা দুজন ইনশাআল্লাহ ইন ফিউচারে একসঙ্গে হজ করব যদি বেঁচে থাকি। তো তখন আমি ওখানকার ক্যাশ অফিসার যিনি, তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি যে এই টাকাটা আপনাদের ব্যাংকে এফডিআর করছি, এখান থেকে যে মুনাফাটা আমি পাবো এটা কি হালাল? উনি বলেছে ম্যাডাম শতভাগ হালাল। তখন আমি বললাম যে ভাই এই টাকাটা দিয়ে আমি কিন্তু হজ করব, এই টাকাটা বাড়বে, বাড়তে বাড়তে অনেক অ্যামাউন্ট হবে, যে টাকাটা দিয়ে ইনশাআল্লাহ আমরা দুজনে হজ করে আসব। তো এই যে আপনাদের মুনাফার টাকাটা আমি নিয়ে হজ করতে যাচ্ছি, আমার হজ কি হবে? তখন উনি বলেছেন ম্যাডাম এটার সম্পূর্ণ দায়ভার আমাদের আমাদের ব্যাংক অথরিটি, কৈফিয়ত আল্লাহ তাআলার কাছে আমরা দিব, আপনাকে তো দিতে হবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনাকে শতভাগ হালাল ইনকাম দেওয়া হচ্ছে। এই যে দেখেন কুরআন হাদিসকে মেনটেন করে ওনারা কিন্তু আমাকে হজেরও গ্যারান্টি দিচ্ছে যে এই মুনাফার টাকা দিয়ে হজ করা যায়। তার মানে এটা কতটা সহি আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। 6 নাম্বার এবং লাস্ট পয়েন্ট, আমি 6টা পয়েন্ট লিখেছি, আপনারা আরো বই ঘেটে পয়েন্ট বাড়াতে পারেন, আমি কোর পয়েন্টগুলো আপনাদেরকে দিয়েছি।
যদি আমাদের ক্লাসগুলো চলতো, কলেজে ক্লাস হতো, আমি লেকচার থ্রু করতাম, আপনারা লিখতেন, এটা একটা আলাদা বিষয় ছিল। বাট এই যে লেন্দি একটা লেকচার আমাকে রেডি করতে হচ্ছে, দেন আমাকে লেকচার দিতে হচ্ছে, এটা অনেক সময় সাপেক্ষ এবং এটা না অনেক পরিশ্রমের একটা বিষয়, যার কারণে আমার পক্ষে হিউজ লেখাটা পসিবল হচ্ছে না। আপনারা কাইন্ডলি একটু বইয়ের সহায়তাও নিবেন। তো দেখেন 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সরি 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে, আধুনিক কালে সুদমুক্ত মাইক্রো ফাইন্যান্সের প্রতি মানুষের ঝোঁক বেড়ে যাওয়ায় এই ধরনের প্রতিষ্ঠানের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আর আপনারা ভালোই জানেন যে যেই প্রতিষ্ঠানের জনপ্রিয়তা বাড়ে সেই প্রতিষ্ঠানের কিন্তু পছন্দনীয়তাও বেড়ে যায়। ঠিক আছে, তো এই সমস্ত কারণে সুদ মুক্ত মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের জনপ্রিয়তা বা উৎকর্ষতা সুদ ভিত্তিক মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের চাইতে বেশি। পরীক্ষায় কখনো কখনো প্রশ্নটা এভাবেও আসতে পারে, সুদমুক্ত মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান সুদ ভিত্তিক মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান অপেক্ষা ভালো না খারাপ, তোমার মতামতের সপক্ষে যুক্তি দেখাও। তখন কিন্তু এই বিষয়গুলো আপনাকে লিখে দেখাতে হবে। ঠিক আছে, আমি যেহেতু রেকর্ড করছি, মানে আমি যেহেতু স্পিচ দিচ্ছি, আপনারা এই আমার এই লেকচারটা যদি রেকর্ড করে রেখে দিতে পারেন, ডাউনলোড করে রেখে দিতে পারেন, আমার মনে হয় আপনারা বারবার শুনলে আপনাদের কাছে বিষয়টা অনেক ইজি হবে। আজকের দিনের লাস্ট প্রশ্ন, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের, সরি প্রতিষ্ঠান বানানটা ভুল হয়েছে, মিশন ও ভীষণ সমূহ উল্লেখ করো। আচ্ছা, আমাকে সবার আগে বলেন মিশন কি জিনিস আর ভীষণ কি জিনিস, কেউ কি বলতে পারবেন? যদি আমি শুনতে পাবো না বললে আমি একটু বলে দিই। মিশন হচ্ছে শর্ট টার্ম, ভীষণ হচ্ছে লং টার্ম। মিশন হচ্ছে আমি এখন যেটা করতে যাচ্ছি, এখন একটা টার্গেট আমি ফুলফিল করতে যাচ্ছি, এটা মিশন। ভীষণ হচ্ছে অদূর ভবিষ্যতে আমি একটা টার্গেট ফুলফিল করব, এখনো করি নাই, এটাকে বলা হয় ভীষণ। তো মিশন শর্ট টার্ম, ভীষণ হচ্ছে লং টার্ম। মিশন হচ্ছে কারেন্টলি যেটা চলছে, আর ভীষণ হচ্ছে ইন ফিউচারে যেটা আমি করব। তো দেখেন, আনুষ্ঠানিক মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান হোক আর অনানুষ্ঠানিক মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানই হোক, যেটাই হোক না কেন, এদের প্রত্যেকেরই কিন্তু মিশন এবং ভিশন সেম। অর্থাৎ শর্ট টার্মে এদের যে প্ল্যান থাকে, লং টার্মেও কিন্তু এদের সেম প্ল্যান রেখে মাথায় রেখেই এরা অর্থায়নটা করে থাকে। তো দেখি কি কি হচ্ছে এদের মিশন ভিশন। 1 নাম্বার, পল্লী দারিদ্র্য বিমোচন। গ্রামে কোনো ধরনের কোনো দরিদ্র মানুষ থাকবে না, গ্রামীণ পরিবেশ হয়ে যাবে উন্নত, সেখানকার মানুষ না খেয়ে থাকবে না, সেখানকার মানুষ শিক্ষিত হবে, মানুষের ঘরে ঘরে সচ্ছলতা থাকবে, এটা হচ্ছে তাদের প্রথম টার্গেট। 2 নাম্বার হচ্ছে নারীর ক্ষমতায়ন। আমরা জানি যে বিশ্বের প্রত্যেকটা দেশে, কম বেশি প্রত্যেকটা দেশে নারীদেরকে ক্ষমতা প্রদান করা হয় না, নারীদেরকে কিন্তু দাবিয়ে রাখা হয়, নারীদেরকে সবসময় ঘরের কোণে ফেলে রাখা হয়। অথচ নারীরা চাইলে তাদের এই মাথার ভেতরে থাকা ব্রেইনের সূক্ষ্ম বুদ্ধি ব্যবহার করে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারে, যার প্রমাণ আমরা এখন বর্তমান বিশ্বে দেখতে পাচ্ছি। আমাদের প্রাইম মিনিস্টার স্বয়ং একজন ভদ্র মহিলা, উনি ওনার ক্ষমতা প্রয়োগ করে কিন্তু আমাদের দেশ চালাচ্ছেন, প্রায় 10 বছর হয়ে গেল, মেবি 10 বছর প্লাস। যাই হোক, আমি ওদিকে না যাই। তো বলা হচ্ছে যে ঘরে ঘরে পুরুষের পাশাপাশি যদি নারীদেরও ক্ষমতায়ন প্রদান করা হয়, নারীদেরও স্বাবলম্বী করে তোলা যায়, তাহলে ওই সংসারে কিন্তু সচ্ছলতা থাকে। আমরা প্রায় ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলোতে একটা অ্যাড দেখি হুইল পাউডারের, সেখানে দেখবেন একজন ভদ্রলোক, উনি একজন লেবার, উনি এসে ওনার ময়লা শার্টটা খুলে ওনার স্ত্রীর হাতে দিচ্ছেন এবং ওনার স্ত্রীকে উনি বলছেন, আর সংসার চালাতে পারছি না, আমার স্বল্প ইনকাম, এই ইনকামে সংসার চালানো খুব কষ্ট, তোমারও কষ্ট হয়ে যায়। তখন ওনার ওয়াইফ একটা হাত পেছনে বেঁধে একটা হাত দিয়ে ওনার ওই ভদ্রলোকের শার্টটা নিংড়ানোর চেষ্টা করতে থাকে। ওই মুহূর্তে তৎক্ষণাৎ ভদ্রলোক এসে শার্টের একটা কোণা ধরে ওনার ওয়াইফকে বলছে, তুমি এক হাতে কেন কাজ করছো? তখন ওনার ওয়াইফ বললেন, দুজনে মিলে যদি কাজটা করি তাহলে কিন্তু কাজটা বেশ ভালো হয়। ঠিক একইভাবে দুজনে মিলে যদি আমরা সংসার চালাই তাহলে কি সংসারের সচ্ছলতাটা বাড়তো না? এটাই হচ্ছে নারীর ক্ষমতায়নের এক্সাম্পল। আই হোপ আমার স্টুডেন্টদেরকে আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, পরবর্তী পয়েন্টগুলো আমরা একটু দেখি। 3 নাম্বার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। যখনই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো ক্ষুদ্র ঋণ প্রদান করবে, তার মানেই হচ্ছে কোনো না কোনো উদ্যোক্তাকে তারা ঋণ প্রদান করছে। ওই উদ্যোক্তা তখন কি করবে, নিজের আর্থিক অবস্থাকে স্বাবলম্বী করে তোলার জন্য একটা ব্যবসা দাঁড় করাবে, বা কোনো একটা খামার বা কোনো একটা ফার্ম সে দাঁড় করাবে। সেই ব্যবসাটা কিংবা ওই ফার্মটা বা ওই খামারটা পরিচালনা করতে গিয়ে
তার বেশ কিছু কর্মীর প্রয়োজন হবে এবং তার রেজাল্ট কি, অনেকগুলো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে যাবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি মানে হচ্ছে বেকারত্ব দূর হওয়া, আর যেই দেশে বেকারত্ব নাই সেই দেশই হচ্ছে উন্নত দেশ। 4 নাম্বার, আপনারা জানেন তো উন্নত দেশের অনেকগুলো শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে ওই দেশে কোনো বেকার থাকবে না। 4 নাম্বার পয়েন্ট, কৃষি উন্নয়ন। গ্রামীণ উন্নয়ন মানেই হচ্ছে আমাদের দেশে গ্রামে 95% মানুষই আমার মতে কৃষিকাজে জড়িত। তো এই কৃষি খাতটাকে যদি আমরা উন্নত করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সম্ভব। তো গ্রামীণ উন্নয়নের জন্য ঋণ মানে হচ্ছে কৃষি খাতের উন্নয়ন, ঠিক আছে। 5 নাম্বার পয়েন্ট, সামগ্রিক দারিদ্রতা দূরীকরণ। যখনই একটা দেশের গ্রামীণ সমাজে মানুষ স্বাবলম্বী হয়ে যাবে, ওখানকার মানুষ কর্মসংস্থানের সুযোগে আয় রোজগার শুরু করবে, সবার হাতে পর্যাপ্ত টাকা থেকে যাবে, সবাই পরিচ্ছন্ন স্যানিটেশন, টিউবওয়েল, পাকা ঘর, এরপরে হচ্ছে ফিল্টার পানি ব্যবহার করবে, সবাই শিক্ষা গ্রহণ করবে, তার মানেই হচ্ছে ওভারঅল ওই দেশ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। মূলত মাইক্রো ফাইন্যান্স অর্থায়নের মাইক্রো ফাইন্যান্স যেটাকে আমরা বলি ক্ষুদ্র অর্থায়ন, এটার মেইন টার্গেট হচ্ছে সামগ্রিকভাবে দেশ থেকে দারিদ্রতা দূর করে দেয়া। গ্রামীণ শিক্ষার মান উন্নয়ন। গ্রামে আমাদের বাচ্চারা যারা আছে ওদের শিক্ষার মান খুবই অনুন্নত। তো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের প্ল্যানই হচ্ছে তারা বিভিন্ন উদ্যোক্তা যারা কিনা শিক্ষক হতে চায় তাদেরকে ঋণ প্রদান করবে, যে ঠিক আছে আপনারা স্কুল নির্মাণ করেন, আপনাদের স্কুলে যত সামগ্রী লাগবে তার জন্য আমরা অর্থায়ন করছি, আপনারা কিনেন। এর ফলে হচ্ছে কি এখন গ্রামে বসেও আমরা উন্নত পড়াশোনা পাচ্ছি। কিভাবে একটা এক্সাম্পল দিই, এখন থেকে প্রায় মানে 2-3 বছর আগে রোজার ঈদের সময় এই অ্যাডটা বেশি দিত, এখন দেয় কিনা আমি জানি না। ঢাকা শহরে বসে খুব সুন্দর একজন হিজাব পরা মিস অনলাইনে বসে বান্দরবনের ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছে, মনে পড়ে গ্রামীণ শিক্ষার মান উন্নয়ন, ঠিক আছে। 7 নাম্বার পয়েন্ট, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ। আগে মানুষ অসুস্থ হলে বিনা চিকিৎসায় মারা যেত বলা যায়, কোথা থেকে কোন বৈদ্য ধরে আনা হতো, এরপরে হচ্ছে কোন কবিরাজ ধরে আনা হতো, কোথাকার কোন হুজুর ধরে আনা হতো, ওঝা ফকির ধরে আনা হতো, ভুল চিকিৎসায় মানুষ মারা যেত, মৃগী রোগ হতো, বলা হতো আপনাকে জিনে ধরেছে, ঝাড়ু দিয়ে পিটিয়ে মেরে ফেলা হতো। ওয়ারাজ এখন গ্রামে গ্রামে উন্নত মানের স্বাস্থ্যসেবা কেন্দ্র খোলা হয়েছে, সেখানে মানুষ স্বাস্থ্যসেবা নিতে পারছে। আগে প্রসূতি মায়েরা স্বাস্থ্য সেবার অভাবে বাচ্চা বা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যেত, এখন গ্রামেও সিজারের ব্যবস্থা আছে। যক্ষায় আগে মানুষ কাশতে কাশতে মরে যেত, এখন গ্রামে যক্ষা রোগের টেস্ট হয়, যক্ষা রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় আর কি। এখন এইগুলো সম্ভব হচ্ছে কিভাবে, ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানগুলো গ্রামে গ্রামে প্রচার করছে যে আপনারা যারা মোটামুটি প্যারামেডিক শিখেছেন কিংবা ডাক্তার আছেন, ডাক্তারি পাশ করেছেন, কিন্তু আপনার হাতে পর্যাপ্ত অর্থ নাই যে আপনি একটা হসপিটাল খুলে বসবেন, আমরা আপনাকে অর্থ দিচ্ছি, আপনি ছোটখাটো একটা হসপিটাল কিংবা স্বাস্থ্য কেন্দ্র খুলে বসেন, আপনি সেখানে জনগণকে উন্নত সেবা দেন, ওখান থেকে যে ইনকাম হবে সেখান থেকে আস্তে আস্তে আপনারা আমাদের ঋণ পরিশোধ করবেন। এই হচ্ছে ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানগুলো কিভাবে স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে, ঠিক আছে। নারী উদ্যোক্তা সৃষ্টি করা, এটা নিয়ে আমি আরো আগে কথা বলেছি, আর বলতে চাচ্ছি না। লাস্ট পয়েন্ট, জীবন যাত্রার মান উন্নয়ন। যখন একটা দেশের গ্রামীণ উন্নয়ন নিশ্চিত হবে, গ্রামে গ্রামে বিদ্যুৎ চলে যাবে, গ্যাস সিলিন্ডার চলে যাবে, সৌর বিদ্যুৎ যাচ্ছে, উন্নত স্যানিটেশন যাচ্ছে, ফুটানো পানি পান করছে, টিউবওয়েল খুঁজে পাওয়া যাচ্ছে, ওখানে ফিল্টারাইজড পানি পাওয়া যাচ্ছে, ওখানকার ছেলেমেয়েরা উন্নত শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ওখানকার মানুষ ভালো স্বাস্থ্য সেবা পাচ্ছে, তারা ভালো খেতে পারছে, তার মানেই হচ্ছে ওখানকার জীবনযাত্রার মান উন্নত হয়ে গেছে। আমার মনে হয় আজকে আমার ক্লাস আপনাদের খারাপ লাগে নাই, একটু বোর লাগার কথা। রিজনটা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস, তো আসলে থিওরিটিক্যাল ক্লাস কারোরই পছন্দনীয় না, বাট কিছুই করার নাই, ব্যাড লাক, আপনাদের সাথে আমার থিওরিটিক্যাল ক্লাসই পড়েছে। কষ্ট করে শুনতে ইচ্ছে না করলেও লেকচারটা রেকর্ড করে রেখে দেন, যখন আর ভালো লাগবে না, কোনো কিছুতেই ফেসবুক দেখতে ভালো লাগবে না, নাটক দেখতে ভালো লাগবে না, মুভি দেখতে ভালো লাগবে না, গান শুনতে ভালো লাগবে না, যদি মনে হয় যে খুলে দেখি ফারমিনা মিস কি বললো, তাহলে একবার লেকচারটা খুলে দেখবেন, চোখ বুলাবেন, আমার মনে হয় একবার চোখ বুলালেই হয়ে যাবে। তো this is the end of this class for today. Thank you so much for being with us. Thank you for your kind cooperation.
See you in the next class. ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। বাইরে ব্যবহারের আগে মুখে মাস্ক, হাতে গ্লাভস, মাথায় যারা মেয়েরা আছেন তারা ওড়না পরিধান করে ওড়না পেঁচিয়ে ফেলবেন, যারা ছেলেরা আছেন তারা ওয়ান টাইম ক্যাপ ইউজ করবেন। অবশ্যই ফুল স্লিভ শার্ট প্যান্ট পরে বের হবেন, আর যতদূর সম্ভব ঘরের বাইরে কম বের হওয়ার চেষ্টা করবেন। রিজনটা হচ্ছে করোনা ভাইরাস বেসিক্যালি আমাদের চোখ, কান, নাক, মুখ এই 4টা ইন্দ্রিয় দিয়ে শরীরে প্রবেশ করে। চোখ, কান, নাক, মুখ। তাহলে আপনাদের কোশ্চেন হচ্ছে হাতে কেন গ্লাভস পরবো? রিজনটা হচ্ছে হাত দিয়ে আমরা চোখ চুলকাই, কান চুলকাচ্ছি, নাক চুলকাচ্ছি, মাথা চুলকাচ্ছি, মুখে হাত দিয়ে ফেলছি, যেটা কিনা আমাদের শরীরে জামটা প্রবেশ করিয়ে দিচ্ছে। ঠিক আছে, যতদূর সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখবেন, শপিং মলে কম যাওয়ার চেষ্টা করবেন, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। See you in the next class. Till then, bye bye. Assalamu alaikum.